সম্মানিত হোমিওপ্যাথিক ছাত্রছাত্রী ও নবীন চিকিৎসক বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় রোগীর জন্য আমরা যে ওষুধ নির্বাচন করব, এই ওষুধ নির্বাচনের জন্য কিছু পথ, অর্থাৎ আমরা কিভাবে একজন রোগীর জন্য ওষুধ নির্বাচন করতে পারি। আমাদেরকে ওষুধ নির্বাচন করতে হলে আমাদেরকে প্রথমত জানতে হবে রোগীর লক্ষণ সমষ্টি। রোগীর লক্ষণ সমষ্টি না জানা পর্যন্ত আমরা কোনো রোগীর জন্য ওষুধ নির্বাচন করতে পারি না। রোগীর জন্য ওষুধ নির্বাচনের জন্য আমাদেরকে অবশ্যই রোগীর কাছ থেকে তার লক্ষণগুলো জানতে হবে। এই লক্ষণগুলো আমরা কিভাবে জানব? আমরা বলে থাকি হোমিওপ্যাথিতে যে তিনটি বিষয় জানতে হয়। একটি হচ্ছে দর্শন, জিজ্ঞাসন এবং অভিজ্ঞান। এই তিনটি বিষয় যদি আমরা বুঝতে পারি, রোগীর জন্য খুব দ্রুত সময়ে ওষুধ নির্বাচন করতে পারি। এখন আমরা রোগীর দর্শন করব। প্রথমত রোগীকে দর্শন করব। রোগীর দর্শনের মধ্যে আমরা ওষুধের একটা চিত্র পাই, যেমন রোগী কিভাবে চেম্বারে আসলো, কিভাবে বসলো, কিভাবে সম্মান প্রদর্শন করলো, তার কথা বলার ভাবভঙ্গিমা কীরকম, সে কীভাবে কথা বলতেছে, তার অঙ্গভঙ্গি কীরকম, তার বসার কায়দা কীরকম, তার অস্থিরতা কীরকম, তিনি কী বোঝাতে চাচ্ছেন, এসব বিষয়ের উপর ভিত্তি করে আমাদের কিন্তু একটা মোটামুটি ওষুধের ধারণা চলে আসে। এরপরে আমরা জানব রোগীর জিজ্ঞাসনের মারফত কিছু তথ্য। রোগীকে সরাসরি প্রশ্ন করে কিংবা রোগীর পরিচর্যাকারীকে কিছু প্রশ্ন করে আমরা কিছু উত্তর পাব। এই উত্তরের আলোকে আমরা রোগীর জন্য ওষুধ খুঁজতে পারি। জিজ্ঞাসন এবং দর্শনের পরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে অভিজ্ঞান। দর্শনে কি পেয়েছি, জিজ্ঞাসন করে আমি কি পেয়েছি, এবং ইতিপূর্বে আমি রোগীর এই লক্ষণের ভিত্তিতে কোনো ওষুধ প্রয়োগ করে থাকলে তা আমার হৃদয়ে গাঁথা থাকে, তার আলোকে আমি ওষুধ নির্বাচন করতে পারি। তাহলে জিজ্ঞাসন, দর্শন এবং অভিজ্ঞান, এই তিনটের আলোকে আমরা ওষুধ নির্বাচন করতে পারি। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব রোগীর জিজ্ঞাসন বিষয়ে। আমরা একটা হোমিওপ্যাথিক রোগীকে চিকিৎসা দেওয়ার পূর্বে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করব বা আমাদেরকে কি কি জানতে হবে, এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনার শুরুতে আমাকে জানতে হবে রোগীর পরিচিতি। রোগীর পরিচিতি, 1 নম্বর রোগীর পরিচিতি। রোগী পরিচিতি, রোগী পরিচিতি আমাদেরকে ওষুধ পরিচিতি মনে করে দেয়। রোগী পরিস্থিতির মধ্যে আমরা অনেক সময় রোগীর জন্য কাঙ্ক্ষিত ওষুধটি বা উপযুক্ত ওষুধটি খুঁজে পাই। রোগী পরিস্থিতিতে আমরা কি জানব? রোগী পরিস্থিতিতে আমরা একটি বিষয় খেয়াল করে দেখি। রোগী পরিস্থিতি অনেক সময় জামাই খোঁজার মতো। আমরা যখন জামাই খুঁজতে যাই তখন আমরা কি করি? একজন জামাই নির্বাচন করতে গেলে বা একজন জামাই খুঁজতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হয় তার নাম ঠিকানা। ঠিক অনুরূপভাবে আমরা রোগীর জন্য ওষুধ নির্বাচনের ক্ষেত্রে রোগীর নাম ঠিকানা জানব। নাম ঠিকানা যদি ভালো লাগে, আমাদের জানা হয়, তারপরে আমরা জানব যে আমরা যাকে জামাই বানাচ্ছি তার শারীরিক গঠন কীরকম। এই শারীরিক গঠন আমাদেরকে জানতে হবে, কারণ শুধু নাম দিয়েই হয় না। আমরা যাকে জামাই বানাবো তার নাম ঠিকানাটা কীরকম, তার শারীরিক গঠনটা কীরকম, এটা আমাদের জানতে হবে। শারীরিক গঠনে আমরা মোটামুটি 5টি বিষয় জানব, যেমন উচ্চতা, বর্ণ, শারীরিক গঠন, রক্তচাপ এবং নাড়ির গতি। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এই বিষয়গুলো জানার পরে আমরা জানব যে তার বৈবাহিক অবস্থা। ঠিক অনুরূপভাবে আমরা যেমন জানি
জামাই খোঁজার ক্ষেত্রে, যে ছেলের আগে কোথাও বিয়ে হয়েছে কিনা, তার বর্তমান বিয়ে আছে কিনা, অথবা তার অন্য কোনো অবস্থানে আছে কিনা। সেক্ষেত্রে আমরা রোগীর ক্ষেত্রে অনুরূপভাবে জানবো তার বৈবাহিক অবস্থা। তার বৈবাহিক অবস্থার মধ্যে জানবো সে বিবাহিত না অবিবাহিত। যদি সে বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে তার কয়টি বিয়ে হয়েছে, বর্তমানে কয়জন স্ত্রী আছে, অথবা তালাকপ্রাপ্ত কিনা, অথবা স্ত্রী মারা গিয়েছে কিনা, ইত্যাদি বিস্তারিত তথ্য। এরপরে আমরা জানব তার পারিপার্শ্বিক অবস্থান বা পেশা। এই শারীরিক গঠন এর পরে আমাদেরকে জানতে হবে তার পেশা, আসলে সে কি করে। এই পেশার মধ্যে আমরা পেয়ে থাকি বিভিন্ন রকম পেশা। আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ রয়েছে পেশাভিত্তিক। আপনারা রেপার্টরি খুললে দেখতে পারবেন যে পেশার উপর ভিত্তি করে কিছু সংখ্যক ওষুধ রয়েছে। অতএব আমরা রোগীর স্বার্থে পেশা সম্পর্কে জানব। এরপরে জানব তার বসবাস অবস্থানের পরিচয়, অর্থাৎ তিনি কোন পরিবেশে বসবাস করেন, তার বাসস্থানটা কী রকম এবং বাসস্থানের পারিপার্শ্বিক অবস্থাটা কী রকম। এটা আমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? আমাদের হোমিওপ্যাথিক রেপার্টরিতে কিংবা ম্যাটেরিয়া মেডিকায় রয়েছে ওষুধের পারিপার্শ্বিক অবস্থা এবং বাসস্থান। আপনারা জানেন যে স্যাঁতস্যাঁতে জায়গায় বসবাস করলে তার কোনো সর্দি কাশি হলে কী ধরনের ওষুধ নির্দেশ করে, রুক্ষ বা শুষ্ক জায়গায় বসবাস করলে তার সর্দি কাশি বা কোনো রোগ হলে বা কোনো অবস্থানে থাকলে, কোন পরিবেশে থাকলে কী রোগ হতে পারে, তার জন্য কী কী ওষুধ আসতে পারে, এটা আমাদেরকে ধারণা দেয় পারিপার্শ্বিক অবস্থা বা বাসস্থানের উপর ভিত্তি করে। রোগীলিপিতে রোগীর পরিস্থিতি পরে আমাদেরকে জানতে হবে রোগীর বর্তমান কষ্টের বিবরণ। রোগীলিপিতে রোগী পরিস্থিতির পরে আমরা জানবো রোগীর বর্তমান কষ্টের বিবরণ, অর্থাৎ বর্তমান কষ্টটা যেটা রোগী আমাদেরকে যে কষ্টর কথা বলতেছে বা তার সবচেয়ে যে কষ্টটি রয়েছে, যে কষ্টের জন্য সে কষ্টবোধ করতেছে বা বর্তমান যে কষ্টটি তার সবচেয়ে বেশি কষ্ট, সেই কষ্টটার বিবরণ জানতে হবে। কীরকম জানবো? এই বর্তমান কষ্টের বিবরণের উপর ভিত্তি করে আমাদেরকে প্রায় 10টি ধাপ জানতে হবে। এই 10টি ধাপ আমরা যদি সঠিকভাবে জানতে পারি রোগীর কাছ থেকে বা রোগীর পরিচর্যাকারীর কাছ থেকে, তাহলে কিন্তু আমরা খুব দ্রুত রোগীর জন্য ওষুধ নির্বাচন করতে পারবো। এই 10টি কাজ বা 10টি ধাপ বা 10টি প্রশ্ন হচ্ছে, আমাদেরকে জানতে হবে প্রথমত লোকেশন, অর্থাৎ রোগীর তার সমস্যাটি কোন অঙ্গে বা সমস্যাটি তার কোন জায়গায়। অঙ্গের উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন হয়। একই সমস্যা ভিন্ন ভিন্ন জায়গায় বা বিভিন্ন বিভিন্ন অঙ্গে হওয়ার কারণে ওষুধের মধ্যে ভিন্নতা দেখা দেয়। আপনারা জানেন চোখে আঘাতের জন্য এক ওষুধ, মাথায় আঘাতে, পেটে আঘাত, বুকে আঘাত, পেশিতে আঘাত, হাড়ের ওপর আঘাত, আলাদা আলাদা ওষুধকে নির্দেশ করে। সেই জন্য আমাদেরকে জানতে হবে যে রোগীর সমস্যাটি কোথায়, রোগীর সমস্যা কোথায়, এটা আমাদের প্রথমত জানতে হবে। এই লোকেশনটা আমাদেরকে জানতে হবে, কারণ আমাদের প্রতিটি ওষুধের লোকেশনকে নির্দেশ করে। আপনারা দেখবেন ম্যাটেরিয়া মেডিকায় পাবেন যে ক্রিয়াস্থান, এই ক্রিয়াস্থান তথ্যের আলোকে আমরা ওষুধ নির্বাচন করতে পারি। রোগীর সমস্যা চর্মে, সেক্ষেত্রে আপনি যদি হাড়ের সমস্যার যে ওষুধ সেটি প্রয়োগ করেন, সমস্যা সমাধান নাও হতে পারে, সদৃশ্যতা থাকবে না। সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে ওষুধের ওপর ভিত্তি করে রোগীর সমস্যাটি কোন অঙ্গে। সেটা হতে পারে রোগীর নির্দিষ্ট কোনো অঙ্গে বা হতে পারে একাধিক অঙ্গে। এই অঙ্গের উপর ভিত্তি করে কয়েকটি অপশন আমরা রোগীর কাছ থেকে জানবো। তার এই সমস্যাটা কি সম্পূর্ণ অঙ্গে না অঙ্গের কোনো অংশ বিশেষ। অনেক সময় দেখা যায়, আমরা দেখি যে মাথায় সমস্যা, রোগী শুধু বলবে তার মাথায় সমস্যা, আসলে সমস্যাটা কি তার মাথায়? সমস্যাটি হয়েছিল তার কপালে, সমস্যাটি হয়েছিল তার অক্সিপোটে, সমস্যাটি হয়েছে তার ভার্টেক্সে। এই জন্য আমাদেরকে জানতে হবে তার সমস্যাটি কোন অঙ্গে এবং অঙ্গের ভিতরে যে অংশগুলি রয়েছে সেই অংশগুলির অবস্থান আছে কিনা। সম্পূর্ণ পেটের সমস্যা এমন কথা নয়। পেটের মধ্যে আমরা 9টি পার্ট পাই, এই 9টি পার্টের মধ্যে কোন জায়গায় তার সমস্যাটি,
এটা আমাদেরকে জানতে হবে। সম্পূর্ণ পেটে হতে পারে বা পেটের অংশ বিশেষ কোনো স্থানে হতে পারে, বুকে হতে পারে বা বুকের অংশ বিশেষ কোনো স্থানে হতে পারে। অর্থাৎ কোন অঙ্গে, এই প্রশ্নের মধ্যে আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে তার সমস্যাটির লোকেশন কোথায়। এরপরে আমরা জানবো বর্তমান কষ্টের বিবরণের আলোকে দ্বিতীয় পর্যায় কতদিন ধরে। আসলে তার এই সমস্যাটি এইমাত্র শুরু, না কিছুদিন পূর্বে শুরু, না কয়েক মাস আগে শুরু, না কয়েক বছর থেকে বহন করতেছে, এটা আমাদেরকে বোঝাবে রোগের উপর ভিত্তি করে। আমরা জানি রোগ দুই প্রকার, তরুণ পীড়া এবং পুরাতন পীড়া, অ্যাকুইট ডিজিজ, ক্রনিক ডিজিজ। সেক্ষেত্রে আমাদের ওষুধের মধ্যে ভিন্নতা রয়েছে, এটা আমাদেরকে জানতে হবে। সেটা হতে পারে যে কোনো সময় বা ব্যক্তি। এরপরে আমাদেরকে জানতে হবে তার এই সমস্যাটির স্থায়িত্ব। যদি সমস্যাটি তার দীর্ঘদিনে হয়ে থাকে, যদি সমস্যাটি তার 1 বছরের মধ্যে হয়ে থাকে, রোগীর এই সমস্যাটি 1 বছর যাবত, কিন্তু তার সমস্যা বা কষ্টটির স্থায়িত্ব কতক্ষণ থাকে, অর্থাৎ ভোর রাত থেকে ভোর পর্যন্ত 24 ঘন্টার মধ্যে তার এই সমস্যাটি কতক্ষণ সময় স্থায়ী থাকে। অনেক সময় দেখা যাবে রোগী তার সমস্যাটি 1 বছর থেকে ভুগতেছে, এটা ঠিক আছে, কিন্তু সমস্যাটি শুধুমাত্র দেখা দেয় দুপুরে, সমস্যাটি শুধু দেখা দেয় দুপুরে। সেক্ষেত্রে আমরা কি বুঝবো তার স্থায়িত্ব হচ্ছে দুপুরে। এই দুপুর বলতে আমাদের মোটামুটি একটা সময়কে বোঝায়, 12টা থেকে 3টা পর্যন্ত বোঝায়। তো দুপুরে 1টায়, 2টায়, 3টায় স্পেসিফিক কোনো টাইম থাকলে আমরা সেই টাইম অনুযায়ী এটা জানার চেষ্টা করব। অথবা সমস্যাটি তার রাতের অনেকটা অংশ আছে, প্রথম রাত, মধ্যরাত, মধ্যরাতের আগে, মধ্যরাতের পরে, বা শেষ রাতে বা ভোর রাতে। স্পেসিফিক তার সমস্যাটির স্থায়িত্ব কোন সময় সমস্যাটি দেখা দেয়। তাহলে আমরা রোগীর স্থায়িত্ব বিষয়ে জানব। সেটা স্থায়িত্ব হতে পারে দিনের কোনো একটি অংশে, অথবা সপ্তাহের কোনো একদিন, বা মাসের কোনো একটি অংশে। দেখা যায় যে রোগীর সমস্যাটি দেখা দেয় 15 দিন অন্তর অন্তর, সমস্যাটি তার দেখা দেয় মাসিকের সময়, সমস্যাটি দেখা দেয় মাসিকের পরে। তার স্থায়িত্ব টাইমটা হচ্ছে মাসিকের পরে 2-1 দিন, বা মাসিক চলাকালীন সময় তার সমস্যাটি দেখা দেয়, অথবা সমস্যাটি দেখা দেয় সঙ্গমের সময়, অথবা সমস্যাটি দেখা দেয় তার দুধ খাওয়ানোর সময়, অথবা সমস্যাটি দেখা দেয় তার পানাহারের সময়। এই স্থায়িত্ব সময়টা আমাদেরকে জানতে হবে। এরপরে আমরা জানবো তার সমস্যাটির বিস্তৃতি। সমস্যাটি যে অঙ্গভিত্তিক হয়ে থাকে তার অবশ্যই একটা বিস্তৃতি থাকবে। বিস্তৃতি বলতে আমরা কি বুঝি? বিস্তৃতি বলতে আমরা বুঝি ছড়িয়ে যাওয়া, বা এক স্থান থেকে আরেক স্থানে ছড়ানো। অনেক সময় দেখা যায় রোগীর পেটে ব্যথা বুক পর্যন্ত ছড়ায়, অর্থাৎ বুক আমাদের একটি অঙ্গ, পেট আমাদের একটি অঙ্গ, এক অঙ্গের ব্যথা আর অঙ্গে যাওয়াটা হচ্ছে বিস্তৃতি। এটা অনেক সময় হতে পারে একই অঙ্গের ভিতরে। যেমন আমাদের মাথায় বেশ কয়েকটি ছাপ অঙ্গ রয়েছে, আমার মাথা ব্যথা কপাল থেকে পিছনের দিকে যায়, ফরহেড থেকে অক্সিপুটে যায়। আমার পায়ের ব্যথা, আমার পায়ের হাঁটুতে ব্যথা পায়ের পাতা পর্যন্ত ছড়ায়। অর্থাৎ একই ব্যথা এক স্থান থেকে অন্য স্থানে বিস্তার করার নামই হচ্ছে বিস্তৃতি বা ছড়ানো। এরপরে আমরা একটা জানবো বর্তমান কষ্টের রোগীলিপির আলোকে দ্বিতীয় পর্যায়ে, তা হচ্ছে প্রকাশ ও অনুভূতি। খুবই গুরুত্বপূর্ণ অপশন। এই প্রকাশ ও অনুভূতির উপর ভিত্তি করে আমাদের বেশ কিছু বিষয় জানতে হয়। প্রকাশ ও অনুভূতি যদি আমরা ধরতে পারি তাহলে খুব স্বল্প সময়ের মধ্যে রোগীর জন্য ওষুধ নির্বাচন করতে পারি। প্রকাশ অনুভূতি বলতে আমাদের সকল সমস্যা, রোগীর সকল সমস্যা একই রকম প্রকাশ হয় না, প্রকাশের মধ্যে ভিন্নতা থাকে। উদাহরণ বলি, রোগীর জ্বর, একই জ্বর 10 জন রোগীর, কিন্তু সবার প্রকাশটা একই রকম হয় না। কারো জ্বরের প্রকাশটা হচ্ছে উত্তাপ্ত দিয়ে, কারো জ্বরের প্রকাশটা হচ্ছে জ্বর আছে কিন্তু শুষ্কতা রয়েছে, কারো জ্বর হয়েছে কিন্তু প্রকাশটা হচ্ছে ঘাম দিয়ে, কারো জ্বর হয়েছে কিন্তু প্রকাশটা হয়েছে লাল বর্ণ ধারণ করে, কারো জ্বর হয়েছে কিন্তু প্রকাশটা হয়েছে শীত ভাব দিয়ে। এই প্রকাশ ও অনুভূতিতে আমরা বেশ কয়েকটি পয়েন্ট পাই, বা কয়েকটি পয়েন্ট জানতে হবে বা বিষয় জানতে হবে। আমি আপনাদের সাথে বলছি, প্রকাশের দিক থেকে আমরা 2টি বিষয় জানব। প্রকাশ আমরা 2 ভাগে নেব, একটি হচ্ছে আকৃতিগত প্রকাশ, আরেকটি হচ্ছে বর্ণগত প্রকাশ। রোগীর কষ্টদায়ক অঙ্গটির আকৃতির মধ্যে কোনো পরিবর্তন হয় কিনা, এই পরিবর্তন আমরা 3 ধরনের পেয়ে থাকি।
একটা হচ্ছে ফুলে যাওয়া বা কুঁচকে যাওয়া, সংকুচিত হওয়া। আর বর্ণগত দিক থেকে আমরা বেশ কয়েকটি পেয়ে থাকি, অর্থাৎ যে কোনো বর্ণে হতে পারে। তার কষ্টদায়ক অঙ্গটি প্রকাশ হচ্ছে লাল বর্ণ হয়ে যাওয়া, সবুজ বর্ণ হয়ে যাওয়া, নীলব বর্ণ হয়ে যাওয়া, কালচে বর্ণ হয়ে যাওয়া, যে কোনো বর্ণে হতে পারে। কিন্তু প্রদাহ জায়গাটি প্রকাশ হতে পারে ফুলে যাওয়া, কুঁচকে যাওয়া, সংকুচিত হওয়া ইত্যাদি। অনুভূতিটাও ঠিক অনুরূপভাবে এই অনুভূতির কথাটা রোগী ব্যক্ত করবেন। অনুভূতিতে আমরা বেশ কয়েকটি বিষয় বুঝতে পারি, প্রায় 3টি জিনিস মনে রাখবেন। যে কষ্টদায়ক অঙ্গটি কীরকম অনুভূতি, রোগী বলবে আমার এই জায়গাটি শক্ত কিংবা নরম, ঠান্ডা কিংবা গরম। এবং আরেকটি জিনিস হচ্ছে ব্যথা বা প্রদাহের ধরন। রোগী বিভিন্ন ধরনের প্রদাহের কথা বলবে বা সমস্যার কথা বলবে। আমার এই জায়গাটি জ্বালাপোড়া করতেছে, টান টান বোধ, চিমটি কাটার মতো, সুচ ফোটার মতো, হুল ফোটার মতো, খামচে ধরার মতো, চাপন বোধ ইত্যাদি বলবে। তাহলে আমরা প্রকাশ অনুভূতিতে বেশ কয়েকটি জিনিস জানবো। প্রকাশের দিক থেকে ফুলে যাওয়া, কুঁচকে যাওয়া, সংকুচিত হওয়া, বর্ণগত পরিবর্তন, ঠান্ডা গরম, শক্ত নরম, ব্যথার ধরন। আজকে এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আগামী পর্বে আমি আলোচনা করব আপনার সাথে রোগীলিপিতে রোগীর বর্তমান কষ্টের বিবরণের বাকি যে 5টি ধাপ, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, সমস্যাটি কখন কিসে বাড়ে, সমস্যাটি কখন কিসে কমে, এবং এই সমস্যার জন্য অন্য কোনো পেথি থেকে বা আমাদের হোমিও থেকে কোনো ওষুধ সেবন করেছেন কিনা। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।